নিমকরাম বলিস তুই? তুই নিমকরাম বলিস না? কি করবে তোর বল? এই গলা দিয়ে তুই কথাটা বের করছিস না? তোর এই গলাটা আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো। দেখ কেমন লাগে, হ্যাঁ? ছাড়বো? তোকে আমি এত সহজে ছাড়বো না। তোর আজকে আমি শেষে করে ফেলবো। বল, আর বলতে থাকিস। আর বলবি, আর বলবি নিমকরাম, আর বলবি, আর বলবি নিমকরাম, আর বলবি নিমকরাম। না না, মাফ করে দাও, আমি আর তোমার কিছু করবো না। কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। আর বলবি তুই, হ্যাঁ? আর বলবি নিমকরাম, হ্যাঁ? আর বলবি না। জানো তো জানা অস্থির হয়েছে। কি হ্যাঁ, হাত জ্বালা পোড়া করতেছে? এটা তুমি কি করলে? আমার হাতটা তো চলে যাচ্ছে। জ্বালা পোড়া করতেছে না? আরে জ্বালা পোড়া করার জন্য তো দিচ্ছি। এই ফুকুনি বাচ্চা, এটাতে কি বানিয়েছিস? হ্যাঁ, এটা কি চা না অন্য কিছু? এই খাবারটা কি খাওয়া যায়? সোহেল, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, কিন্তু জানো আমি কোনোভাবেই সংসারটা চালাইতে পারতেছি না। মানে? আমি এই যে মাঠে কাজ করি, না পারি ঠিকমতো বাজার করতে, না পারি তোমাদের পোশাক আশাক কিনে দিতে, না পারি নিজের চাহিদাগুলো মেটাতে। আমি তো কোনোভাবে সংসার চালাতে পারতেছি না। দেখো সোহেল, আমি বুঝতে পারছি তুমি তো অন্য জমিতে কাজ করো, আর সারাদিনে যা মজুরি পাও তাতে এই সংসারটা চালাতে তোমার কষ্ট হচ্ছে। দেখো সোহেল, তুমি কিছু মনে না করলে আমি একটা কথা বলি। তুমি তো ভালো করে জানো আমি লেখাপড়া অনেক ভালো। কিছুদিন লেখাপড়া বন্ধ করেছি, কিন্তু আমার বিশ্বাস আমি যদি লেখাপড়া চালু করি তাহলে আমি অনেক ভালো রেজাল্ট করতে পারবো। আর তুমি তো জানো ভালো রেজাল্ট করলে এই যুগে চাকরির অভাব নেই। তাই বলছিলাম কি, আমি যদি লেখাপড়া শেষ করে একটা চাকরি বাকরি করতে পারি, তোমাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে তোমারও আর কষ্ট করতে হবে না, আর আমার নিজেরও খারাপ লাগবে না। এই যে দেখো, তুমি সারাক্ষণ বসে বসে চিন্তা করো, এগুলোকে বউ হিসাবে দেখতে আমার ভালো লাগে। তোমাকে এই জন্যই বলছি। আমি জানি তোমার কষ্ট হবে, তবুও বলি কি আমি লেখাপড়াটা আবার চালু করি। তোমার খুব বেশি টাকা দেওয়া লাগবে না, কারণ ভালো রেজাল্ট যারা করে আর তুমি সামান্য কিছু টাকা দিলে আমি ঠিক লেখাপড়াটা চালিয়ে যেতে পারবো। তারপর দেখো তোমার আমার সংসারে আর কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না। দেখো সূচনা, তুমি তো সব কিছুই জানো। আমি যে কয় টাকা ইনকাম করি, এই কয় টাকা দিয়ে আমার সংসারে ঠিকমতো আমি চালাতে পারিনি। না পারি তোমার চাহিদা পূরণ করতে, না পারি আমার মায়ের চাহিদা পূরণ করতে, না নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি। ঠিকমতো বাজারই করতে পারি না। আর তুমি কি বলছো তোমাকে আমি লেখাপড়া করাবো? আমি তো জানি লেখাপড়া করাইতে অনেক টাকা লাগে। আমি এত টাকা কোনে পাবো? তুমিই কও। সোহেল, কথাই বলে ভালো দিন পেতে হলে মানুষের আগে খারাপ দিন পার করতে হয়। আর তাছাড়া মানুষ চাইলে সব পারে, আমার বিশ্বাস তুমিও পারবা। খুব বেশি টাকা আমার পিছনে দিতে হবে না তো। ওই যে আমি বললাম আমার তেমনি মেধা ভালো, যেটুকু না দিলে না, শুধু সামান্য কিছু টাকা তুমি জোগাড় করে দিলেই হবে। আর তাছাড়া আমি স্যারকে বলবো যে আমাদের সংসারের যে অবস্থা, তাতে আমার বিশ্বাস খুব বেশি টাকা লাগবে না। দেখো সোহেল, কয়টা দিন হয়তো তোমার কষ্ট হবে, তারপরে দেখবা আমি চাকরি পেয়ে গেলে সমস্ত কষ্ট তোমার দূর হয়ে যাবে। তুমি আর না করো না। দেখো, আমারও ছোট থেকে অনেক স্বপ্ন ছিল, আমিও লেখাপড়া করব, মানুষের মতো মানুষ হব, বড় একটা চাকরি করব। কিন্তু আমি তো লেখাপড়া করতে পারি নাই। কিন্তু তুমি যখন বলছো তুমি লেখাপড়া করবা, হ্যাঁ আমি জানি আমার অনেক কষ্ট হবে, আমি অনেক কষ্ট করব। প্রয়োজনে সারাদিন মাঠে কাজ করে এসে রাত্রে রাস্তায় ভ্যান চালাবো, তবু আমি তোমার লেখাপড়া চালাই যাব। তুমি চিন্তা করো না, আমি লেখাপড়াটা শেষ করে যখন বড় একটা চাকরি পাবো, তোমার আর তখন কোনো কষ্ট দুঃখ কিচ্ছু থাকবে না। শুধু তাই না, তুমি বলছো না তোমার ইচ্ছা ছিল লেখাপড়া করবা, তোমার স্বপ্ন ঠিক আমি পূরণ করবো। আরে তোমার বয়স হয়েছে, তাতে কী হয়েছে? উন্মুক্ত আছে না? আমি যখন চাকরি পেয়ে যাব তখন তো আমার হাতে অনেক টাকা থাকবে,
তখন তোমাকে উন্মুক্ততে ভর্তি করে দিব, দিয়ে আমি তোমার স্বপ্ন পূরণ করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোনো, এখানে বসে না থেকে ভিতরে চলো, খাওয়া দাওয়া করতে হবে না? আসো তো, আরে আসো। না, এতক্ষণ তো চলে আসার কথা, বেলা তো মেলা হয়ে গেছে। আল্লাহ, ইন্টারভিউটা যেন ভালোভাবে দিতে পারে আল্লাহ, সূচনা চাকরিটা যেন হয়ে যায়। সোহেল, তুমি এইখানে দাঁড়ায়? আমি তো অনেকক্ষণ ধরে তোমার জন্য দাঁড়ায় রয়েছি। আগে কত তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? ভালোই হয়েছে। চাকরি হয়ে যাবে না তো? আশা করা যায়, আমি তো ভালো দিয়েছি, বাকিটা উপরওয়ালার হাতে। তুমি শুধুমাত্র দোয়া করো। আমি তো সবসময় তোমার জন্য দোয়া করি। তুমি এত কষ্ট করতেছো, এত কষ্ট করে লেখাপড়া করছো, আল্লাহ তুমি সূচনার মনের আশা পূর্ণ করে দাও, আমার বড় চাকরিটা যেন হয়ে যায়। আরে হবে হবে, তোমাদের সবাই দোয়া আছে না, অবশ্যই হবে। কি ব্যাপার, তোমার মুখটা শুকনো কেন? এখনো খাওয়া দাওয়া করনি? আমার কথা বাদ দাও, তুমি এত কষ্ট করে মনে ইন্টারভিউ দিয়েছাও, আবার সেই কত দূর থেকে গাড়ি তুটে আইসাও, তোমার অনেক খারাপ লাগতেছে আমি জানি। তুমি ভিতরে চলো, আজ আমি তোমাকে ঠান্ডা শরবত করে দেবো। শোনো, ঠান্ডা শরবত করো আর যাই করো, তুমিও যেহেতু না খেয়ে আছো, আজকে কিন্তু একসঙ্গে খাবো। আচ্ছা চলো। চলো। এই যে শুনছো, এদিকে আসো। আরে তুমি এই রোদ্রের মধ্যে আসছো কেন? আসলে খুব দরকার ছিল, এর জন্য চলে আসলাম। আচ্ছা, তোমার কোনো কিছু লাগবে? হ্যাঁ আসলে লাগবে, 5 লাখ টাকা লাগবে। কি এত টাকা দিয়ে তুমি কি করবে? হ্যাঁ আরে, তোমাকে আমি চাকরির কথা বলছিলাম না, চাকরিটা তো আমার হয়ে গেছে। কি বলছো, সত্যি তোমার চাকরি হয়ে গেছে? একদম সত্যি বলছি। আর তার জন্যই না 2 দিনের মধ্যে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, তা না হলে আমার চাকরিটা আর হবে না। এটা তুমি কি বলতেছো? 5 লাখ টাকা? এত টাকা আমি কোনে পাবো? দেখো, আমি তো মানুষের ক্ষেত্রে দিন মজুরি কাজ করি, আর এই টাকা যে টাকা পাই এইগুলি দিয়ে তোমার পড়াশোনার খরচ চলাচ্ছে, মানে একবারে 5 লাখ টাকা আমি কোনে পাবো কও? সোহেল, তুমি একটা জিনিস বুঝো, কত মানুষ শুধু 5 লাখ না, 10 লাখ 20 লাখ নিয়ে একটা চাকরির জন্য অপেক্ষা করছে, অথচ তাদের কোনো চাকরি হচ্ছে না। আর আমার চাকরি অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য 5 লক্ষ টাকা চেয়েছি। এখন যদি আমি 2 দিনের মধ্যে 5 লক্ষ টাকা না দিই, তাহলে চাকরিটা আমার হাতছাড়া হয়ে যাবে। আর এই যে তুমি আমাকে কষ্ট করে লেখাপড়া শিখাইছো, কিসের আশায়? আমি একদিন বড় চাকরি পাবো, বড় অফিসার হব, তাই তো? এটা তো শুধু তোমার স্বপ্ন না, আমারও স্বপ্ন ছিল। আর আজকে এত বড় সুযোগটা যদি টাকার অভাবে হাতছাড়া হয়ে যায়, তাহলে বিষয়টা কেমন হয় না? দেখো সোহেল, আমি অত কিছু জানি না, যে করে হোক তুমি টাকাটা ব্যবস্থা করো। আমার বিশ্বাস তুমি চাইলেই পারবা। এই যে তুমি আমাকে লেখাপড়া শিখাইছো, কত টাকা আমার পিছু লাগছে, এইগুলো তো তুমি মানুষের জমিতে কাজ করেই পাইছো। আমার বিশ্বাস তুমি চাইলে এটাও ঠিক পারবা। দেখো সূচনা, আমারও অনেক স্বপ্ন ছিল যে তুমি লেখাপড়া শেষ করে বড় একটা চাকরি করো, মস্ত বড় অফিসার হও, কিন্তু তুমি করছো এই চাকরি করতে গেলে 5 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় থেকে পাবো? আমি তো মাঠে কাজ করি, আমি তো গরিব মানুষ, কারোর থেকে যদি ধার চাই কেউ তো ধারও দেবে না, কারণ এত টাকা ধার দিলে আমি শোধ করবো কেবা করে? আমি বুঝতে পারতেছি না এই এত টাকা আমি কেবা করে ব্যবস্থা করব, তুমি কও। সোহেল, আমি জানি 5 লক্ষ টাকা ধার চাইলে তোমাকে কেউ দিবে না, কিন্তু বিশ্বাস করো, একটা উপায় কিন্তু ঠিক আছে। তো উপায়টা হচ্ছে, তোমার যে বাড়িটা আছে না, ওই বাড়িটা চাইলে তো বন্ধক দিতে পারো। বন্ধক দিলে তো মানুষ 5 লাখ টাকা দিবে। আর তাছাড়া এই যে আমার তো চাকরি শুরু হওয়ার 1 মাস পরেই বেতন পাবো, তখন ওখান থেকে আস্তে আস্তে টাকাটা শোধ দিয়ে দেবো। আর তুমি জানো আমার স্যালারি কত হবে? আমার প্রথম মাসেই 40+ স্যালারি। তাই বলছিলাম কি, দেখো না কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা,
আমার ওই শেষ সম্বল বাড়িটা যদি বন্ধুক থই, তাহলে আমি, তুমি, মা আমরা থাকবো কোনে কও? তাই করছে কি, অন্য কোনোভাবে যদি ব্যবস্থা করা যায় তো তাহলে মনে হয় ভালো হতো। বাড়ি বন্ধুক থইলে পারে আমরা আসলে থাকবো কোনে, তুমি কও? আচ্ছা, আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নাই? আরে বাবা, তুমি তো বাড়িটা বিক্রি করছো না, জাস্ট বন্দুক দিয়ে রাখতেছো। আর যখন কোনো কিছু বন্ধক দেওয়া হয় তখন তো একটা সময় দেয়, সেটা 1 বছর হোক, 2 বছর হোক বা 6 মাস হোক, এরকম। আর আমি যে স্যালারিটা পাবো সেটা তো কম না। আর চাইলেই তো 1 বছরের মধ্যে টাকাটা আরামে পরিশোধ করে দিতে পারবো। হয়তো আমাদের একটু কষ্ট হবে। আর তাছাড়া চাকরিটা পেলে সারা জীবন তো আমরা সুখে থাকবো। এই যে তুমি অন্য জমিতে কাজ করো, এটা কি আমার ভালো লাগে? তুমি এত কষ্ট করো আমার জন্য, আমার সত্যি খুব খারাপ লাগে। এর জন্য তো এত কষ্ট করে লেখাপড়া করলাম। এখন যদি কোনো মতো কষ্ট করে চাকরিটা ধরে রাখতে পারি, তাহলে তো তোমাকে মাঠে মাঠে কাজ করতে হবে না। 1 বছরের মধ্যে বাড়িটাও সারাই নেব। তারপর তোমার জন্য কিছু টাকা গুছিয়ে একটা ব্যবসার ব্যবস্থা করে দেবো। তুমি কেন অন্য জমিতে কাজ করবে? হ্যাঁ, আমাদের নিজেরই অনেক জমি হবে। তুমি কি চাও না আমি বড় হই, আমাদের অবস্থা আরও ভালো হোক? আমি চাই তুমি অনেক বড় হও, মস্ত বড় অফিসার হও। আচ্ছা, আমি বাড়ি বন্ধুক থাকার ব্যবস্থাই করতেছি, তুমি টেনশন করো না। আমি 2 দিনের মধ্যে তোমার টাকার ব্যবস্থা করে দিচ্ছি। শোনো, একজনের কাছে গেলে সঙ্গে সঙ্গে তার টাকা পাওয়া যায় না। তুমি এক কাজ করো, আজকে যে সমস্ত কথা বলো, ওরা যেহেতু আমাকে 2 দিন সময় দিচ্ছে, তার আগেই টাকাটা দিয়ে দিই, যেন অন্য কারো চাকরিটা না হয়, চাকরিটা যেন আমারই থাকে। আচ্ছা, তুমি যাও, আমি কাজটা শেষ করে তারপরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি। তুমি কিন্তু ব্যবস্থাটা করো একটু সময় মতো। আচ্ছা, যাও। যত কষ্টই হোক আমি টাকার ব্যবস্থাটা করে দিই, আমার বউ বড় অফিসার হবে। হ্যালো, হ্যাঁ বল। আরে না, সব ঠিক আছে। তারপর তোর কি খবর সেইটা বল। এই কাছে। বৌমা, আচ্ছা, আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, রাখছি। বৌমা, কি হয়েছে? আমি শুনলাম তুমি নাকি চাকরি পাইছাও। হ্যাঁ, পাইছি তো। বৌমা, আমি না মহা খুশি। কি হচ্ছে এটা কি? হ্যাঁ, ছি, পুরো গা হাত পা দিলাম তো নোংরা করে। আচ্ছা, মুখ দিয়ে এমনি কথা বলতে পারেন না, গায়ে হাত দিয়ে কথা বলতে হবে? অভদ্র কোথাকার। বৌমা, এটা কি কম? অভদ্র মানে? আমি তোমার শাশুড়ি। আমি জানি তো আপনি আমার শাশুড়ি। অবশ্য লেখাপড়া বিন্দুমাত্র তো আপনার পেটে নাই, তাই আপনার থেকে এর চেয়ে ভালো ব্যবহার তো আশাই করব না। আপনি এইটুকু মিনিমাম কমন সেন্স নেই যে কারোর সঙ্গে কথা বলতে হলে গায়ে টাচ করে কথা বলা উচিত না? অবশ্য কিভাবে জানবেন? লেখাপড়া তো জীবনে কখনো করেনি, স্কুলের বারান্দায় কখনো গিয়েছেন কিনা সেটা নিয়েও সন্দেহ হয়। বৌমা, হ্যাঁ আমি মূর্খ, আমি অশিক্ষিত, এটি ঠিক আছে, কিন্তু তোমার মতো ব্যবহার আচার তো অন্তত আমার নেই। তুমি শিক্ষিত হয়ে যেই ব্যবহারটা করতে চাও না, তার তেন মূর্খরা মেলা ভালো। এই, কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আমি খারাপ? ইচ্ছা হচ্ছে না তোর ওই চুলের মুঠটা টেনে ধরে এখানে লাত্তি দিয়ে ফেলে দি। তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই কেনা বলিস যে তুই ভালো আর আমি খারাপ? বৌমা, এ কেমনি আচার আচরণ তোমার? তুমি যে এরকম ব্যবহার করতে চাও না, সত্যি দেহে খুব লজ্জা লাগতেছে যে আমার সাওয়াল কাক লেখাপড়া শিখাইলি, এত কষ্ট করে এত কিছু ক্ষয় করি তোমাকে লেখাপড়া শিখাইছি, আজকে কি এই দিন দেখার জন্যে? কত আশায় ছিলাম, বেটার বউ লেখাপড়া শিখাচ্ছি, বেটার বউ চাকরি বাকরি পাবি, হ্যাঁ আমরা কত সুখে থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু চাকরি পাওয়ার সাথে সাথেই তোমার এত পরিবর্তন হয়ে গেল যে তুমি প্রথম দিনই তোমার শাওরের চুলের মুঠি ধরে মারবি চাইছ, আর দিন গেলে তুমি কি করবে? তুমি তো আমার গায়ে হাতে তুলি ফেলা দিবে। এই শোন, হ্যাঁ আমি শিক্ষিত হয়েছি, আর 2 দিন পর তোদের সাথে কি ব্যবহার করবে সেটা দেখবি। হ্যাঁ, সেটা দেখবি। শোন, এখন মনে রাখবি, এখন আমি শুধু তোর বৌমা না, এখন আমি মস্ত বড় অফিসার। আর তাছাড়া এই তোদের মতো মানুষের সঙ্গে না কথা বলতেও আমার ঘৃণা লাগে। আর সেখানে দেখ,
তুই কিনা আমার দিকে চোখ রাঙা রাঙা কথা বলতেছিস? হ্যাঁ, তোর সাহস কিভাবে হয়? তারপরে তোর সাহস কিভাবে হয়? শোন ফেরদার, যদি উচ্চ গলা আমার সঙ্গে কথা বলছিস না, তাহলে তোর ওই গলাটা কিভাবে সুন্দর করে মনে বন্ধ করে দিতে হয় না, সেটা আমি খুব ভালো করে জানি। কথাটার জন্য মাথায় থাকে। কি থাকবে? থাকবে, থাকবে, সব আমার মাথায় থাকবে। কিন্তু আমার ব্যবহার আচার আমি তোমার জন্য কি করেছি সেটি কি তোমার মনে আছে? আরে তুমি তো একটা নেমো খারাম, নেমো খারাম না হলে কি কেউ এরকম ব্যবহার আচার করে নাকি? আমার দাঁড়ান, আরে কোথায় যাচ্ছে? আমি নেমো খারাপ না, তাই বলছিলাম কি, নেমো খারাপের আসল রূপটা যদি না দেখেন আর আপনি যদি চলে যান, তাহলে বিষয়টা কেমন হয় না? এই, তুই কি বলে? আমি নেমো খারাপ, আমি নেমো খারাপ, এই, এই, আমি নেমো খারাপ, হ্যাঁ? তোর তুই এত বড় শ্বাস, হ্যাঁ? আমার বড় নেমো খারাপ, এই, কি হ্যাঁ? আমি নেমো খারাপ, এই, কি হচ্ছে সে? যে 2 টাকা দিয়ে লেখাপড়া করেছিস, হ্যাঁ? সেটা নিয়ে বড় বড় কথা ওঠ, ওঠ, আর ফেরদার বলবি আমি নেমো খারাপ, হ্যাঁ? নেমো খারাপ বলিস তুই? তোর এত বড় শ্বাস, এই, তুই নেমো খারাপ বলিস না? কি করবি তুই বল? এই গলা দিয়ে তুই কথাটা বের করছিস না? তোর এই গলাটা আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো। ছাড়বো? তোকে তো আমি এত সহজে ছাড়বো না। তোর আজকে আমি শেষে করে দিই। বল, আর বলতে না পারিস। এই, আর বলবি, আর বলবি নেমো খারাপ, আর বলবি, আর বলবি নেমো খারাপ, আর বলবি নেমো খারাপ। না না, মাফ করে দাও, আমি আর তোমার কিছু করবো না। কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, না? আর বলবি তুই, হ্যাঁ? আর বলবি নেমো খারাপ, হ্যাঁ? আর বলবি না। শোন ফেরদা, ফেরদা যদি আমাকে নেমো খারাপ বলছিস না, তাহলে সেদিন কি হচ্ছে, তোর এই গলাটা চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। আজকের জন্য আমি তোর মাফ করে দিলাম। আজকের জন্য মাফ করে দিলাম তোরে, আজকের জন্য মাফ করে দিলাম। কথাটা যেন তোর মাথায় থাকে, মাথায় থাকবে তো কথাটা। একটু কথা বলতেছিলাম, সেই সময় এসে দিল আমার কথা বলে 12টা বাজে। কাকে তো কষ্ট করে লেখাপড়া শেখাইলাম, এমএ বিএ পাস করাইলাম, আজ যখন এত বড় চাকরি পায় বড় অফিসার হইলি, একদিনই তার এত পরিবর্তন হয়ে গেল। আগে যদি জানতাম যে কোনো সময় এত কষ্ট করে পড়াশোনা করাইতাম না, আমার বেটাটা মূর্খ হয়ে রইলি, আমার বেটার মুখ অফিসার বানাইলাম। এখন যদি 1 কাপ চা হইতো না, তাহলে খুব ভালো লাগতো। আসলে কাজের চাপে না সারাক্ষণই মাথা যন্ত্রণা করে, এত চাপ কি সহ্য হয়? কি ব্যাপার, তুমি বাগানের মধ্যে একা একা বসে রয়েছো কেন? আর বলো না, মাথাটা না খুব ধরছে। দেখো না কিভাবে মাথাটা পেন করছে। আমি কি মাথাটা একটু টিপে দিব? তুমি মাথা টিপে দেবা? দিলে তো ভালোই হয়। তাহলে তুমি বসো, আমি মাথাটা টিপে দিই। আচ্ছা ঠিক আছে। এই, আমি শুনছি চা খেলে নাকি মাথা ব্যথা এমনিতেই কমে যায়। তোমার জন্য কি একটা চা করে আনবো? একদম তো ঠিক কথা বলছো। যাও 1 কাপ চায় নিয়ে আসো আগে। আচ্ছা তুমি বসো, আমি আগে চা করে আনি। যদি চা খায় তোমার মাথা ব্যথা না কমে, তাহলে তোমার মাথা আবার টিপে দিব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে কিন্তু। যাক, এখন একটা আদা চা পেলে না একদম মাথা ব্যথাটা চলে যাবে। এখনো চাটা আসলো না। এই নাও তোমার চা। জানিয়েছো? দাও। থ্যাংক ইউ। চা ভালো হয়নি? এই চা তুমি বানিয়েছো? হ্যাঁ। ভালো হবে না কেন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তুমি কোন হাতে চা বানাইছো? কেন এই হাত দিয়ে? দেখি, বাহ, তোমার হাতে না জাদু আছে, বুঝলাম। মানে এত ভালো জাদু আছে বলার মতো না। জানো তো চা না অস্থির হয়েছে। এই কি রে, হাত জ্বালাপোড়া করতেছে? এটা তুমি কি করলে? আমার হাতটা তো চলে যাচ্ছে। জ্বালাপোড়া করতেছে না? আরে জ্বালাপোড়া করার জন্য তো দিচ্ছি। এই ফুকুনি বাচ্চা, এটাতে কি বানিয়েছিস? হ্যাঁ, এটা কি চা না অন্য কিছু? এই খাবারটা কি খাওয়া যায়? চা না একটু খারাপ হয়েছে, তাই জন্য তুমি চা দিয়ে আমার হাতটা পুড়িয়ে দিবে? যা করছি বেশ করছি।
অশিক্ষিত গাইয়া খেত একটা, হ্যাঁ? লেখাপড়া তো পেটে কোনো কিছু নাই, আবার চা বানাইছে দেখো না, মিনিমাম একটা চা ঠিকভাবে বানাইতে পারে না। সূচনা, আমি তোমাকে নিজে ইচ্ছায় চা করে এনে দিলাম, আর চা না একটু খারাপই হয়েছে, তাই বলে তুমি আমাকে হাতটা পুড়িয়ে দিবে? হ্যাঁ দিব, এখন তো শুধুমাত্র হাত পুরাই দিয়েছি, এরপর যদি ঠিকঠাকভাবে কোনো কাজ না হয় তাহলে সেদিন শুধু হাতটা, এই মুখটা না পুরাই দিব। সূচনা, তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। ও আচ্ছা, আমি ভুলে যাইনি তো তুমি আমার স্বামী। ছোট লোকের বাচ্চা কোথাকার, ফকিনের বাচ্চা, অশিক্ষিত একটা। শুন, তুই আমার স্বামী, তুই আমার স্বামী বলতেছিস না? স্বামী তো আমার দূরের কথা, আমার কাজের লোক হওয়ার যোগ্যতা না তোর নেই। তোর কপাল ভালো, হ্যাঁ, যে এখনো এই আমিটা তোকে স্বামী হিসেবে মানতেছি বা তোকে রেখে দিছি, তোকে ডিভোর্স দেয়নি। দেখো, এই অশিক্ষিত গাইয়াই কিন্তু তোকে পড়াশোনা করাইছে, তুমি এখন মস্ত বড় অফিসার হয়ে গেছে। এই মূর্খই তোমাকে মস্ত বড় অফিসার বানাইছে, আর তোমার এই স্বামীকে তোমার এখন পছন্দ হচ্ছে না, আমি নাকি তোমার যোগ্যই না, তাই না? তুমি ঠিকই বলছো, সত্যিই তো, তুমি অফিসার আর আমি একজন কামলা, আমি তো তোমার যোগ্য না। আরে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। শোন, আমি শুধু অফিসারই না, আমি একজন মস্ত বড় অফিসার। তুই জানিস তোর চেয়ে কত ভালো ভালো মানুষ আমার চারপাশে ঘুরঘুর করে, ম্যাডাম ম্যাডামও করে ডাকি, আমার সঙ্গে জাস্ট 1 মিনিট কথা বলতে চায়, কোনো সিরিয়ালই পায় না। আর তুই ওই যে বললি না তুই আমাকে লেখাপড়া শিখায় মস্ত বড় অফিসার বানাইছিস, শুধুমাত্র এই কারণে না আজও তোকে আমি রেখে দিচ্ছি, আর তা না হলে না কবে না তোকে ছেড়ে দিতাম। আর তাছাড়া তুই ওই যে মাঝে মাঝে বলিস না আমার পিছনে অনেক টাকা খরচ করছিস, আরে আমার লেখাপড়ার পিছনে তুই কত টাকা খরচ করছিস? হ্যাঁ, আমি চাইলে 1 মাসের স্যালারি দিয়ে না তোর সমস্ত টাকা পরিশোধ করে দিতে পারি, বুঝতে পারছিস তো? আর তাছাড়া সত্যি করে তুই একটা কথা বলতো, এই যে আমি মস্ত বড় অফিসার, আমি তোকে কি পরিচয় দিব? আমি যখন 10 জনের মাঝে যাব তখন যাকে বলবো এই যে এই কামলাটা আমার বর, আমাকে পরিচয় দিতে রুচিতে বাঁধবে না? আর তাছাড়া এই তুই আর তোর মাঝে নেকাকান্ডা করিস না সারাক্ষণ, এটা আমার একদম সহ্য হয় না। আমি হয় না এতদিন সহ্য করতেছি, আমার জায়গায় অন্য কেউ হলে এতদিন অনেক আগে তোদেরকে ছেড়ে চলে যেত। তাই বলছি নেকাকান্ডা বন্ধ করে ঠিকভাবে কাজ কর, যা। বাহ সূচনা, বাহ, আজকে এই গরিব চাষাকে তোমার স্বামী মিলে পরিচয় দিতে লজ্জা করে, তাই না? আর কি বলতেছো, এখন তোমার পিছনে অনেক মানুষ ঘুরঘুর করে, ম্যাডাম ম্যাডাম করে ডাকে, 1 মিনিট কথা বলার সুযোগও তুমি তাদের দাও না। কিন্তু এতদিন কোথায় ছিল তারা? এতদিন কেউ ছিল না, যখন তুমি টাকার অভাবে লেখাপড়া করতে পারতেছিলে না, যখন তুমি টাকার অভাবে পরীক্ষার ফি দিতে পারতেছিলে না, তখন এই গরিব চাষাটাই সেগুলো দিছে। আর আজকে এই গরিব চাষার পরিচয় দিতে তোমার লজ্জা করে, তাই না? হ্যাঁ, লজ্জা করে। আরে শুধু টাকা পয়সা হলেই না হয় না, কত মানুষেরই তো অনেক টাকা পয়সা আছে, তারা কি সবাই অফিসার হতে পারে? পারে না তো, তার জন্য না মেধা লাগে, মেধা। আর আমার সেই মেধা আছে। অবশ্য অশিক্ষিত মানুষ না শিক্ষিত মানুষের কদর বুঝবি না। শিক্ষা কি সেটাই তো তোরা বুঝিস না, শুধু শুধু তোদের সাথে কথা বলতে না আমার রুচিতে বাদে। আরে এই কথা কেন বলছি, শিক্ষার কি ক খ কিছু জানিস? শোন, আমি এত তর্ক করতে চাই না, আমি গেলাম। আর হ্যাঁ, আমার ব্যাগটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখিস, আমার কিন্তু নাহলে দেরি হয়ে যাবে, আর সময় মতো না গেলে সমস্যা আছে। আর এরপর থেকে না আমার মুখে মুখে কথা বলা আমি কিন্তু মেনে নেব না, ফালতু যত সব। হ্যাঁ, আমি এ কি করলাম? আমি দিনের পর দিন মানুষের বাড়িতে কাজ করে কাকে লেখাপড়া শেখালাম? আমার এতদিনের কষ্ট সব তো মনে হয় বেথা গেল, আমি ভুল মানুষকে অফিসার বানিয়ে ফেলছি। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিছু বলবেন নাকি? বিয়াই, আপনার সাথে একটু কথা ছিল। আচ্ছা, কি বলবেন বলেন। বিয়াই, কেমনি করে যে কথাটা কই
নিজেরই খুব ইতস্তবোধ লাগতেছে। জানেন বিয়াই, আপনার মেয়েটো আগে তো ভালোই ছেলে, এখন না আমার এই উপর খুব অত্যাচার নির্যাতন করে, ঠিক মতো খাইতে দিতে চায় না, কোথায় কোথায় খুঁটা দেয়, আমার ছাওয়ালটাকেও ঠিকভাবে দেখতে পারে না। বিয়াই, আমার ছাওয়ালটার জন্যই তো ও এত দূর আইছে। এখন যদি আমার ছাওয়ালের সাথে ওইরকম ব্যবহার করে, আমার ছাওয়ালটা কত কষ্ট পায় কোন তো দেখি। বিয়াই, আপনার কাছে আমার একটা অনুরোধ বিয়াই, আপনি একটু মেয়েটা বুঝাবেন যেন আমার সাথে খারাপ আচরণ না করে। বিয়াই, আমারে মা বেটার দুই কোলে আর কেউ নেই, আমরা দুইজন চাই সূচনা নিয়ে সুখে শান্তিতে আমরা সংসার করি, বসত করি, কিন্তু সূচনার যেই ব্যবহার, আমরা না হাঁপায়ে উঠতেছি, আমার এই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আপনি একটু বোঝালে খুব ভালো হয়। আপনি কোন একটু বোঝাবেন বিয়াই। কি বলতেছেন? আমার মেয়ে খারাপ? খারাপ হলো আপনারা। আপনি একটা মূর্খ, গান্ডা, গায়া চাষা মূর্খ। আপনাদের সঙ্গে যে আমার মেয়েটা এক মুঠো ভাত দিচ্ছে, এটাই তো অনেক। আপনি ভাবিছেন কি? আর আমার এই মেয়ের জায়গায় যদি আমি থাকতাম, আপনাদেরকে ঘাড় ধরে লাথি দিয়ে বাইর থেকে বের করে দিতাম। আমার মেয়ের জন্য আপনাদেরকে বাড়িতে রাখছে এবং দুবেলা দুমুঠো খাইতে দেয়। আমার মেয়ে খারাপ সেই কথা আপনি আমাকে বলতেছেন? আপনার সাহস তো কম নয়। বিয়াই, সি সি সি, এটা কেমন কথা? আমি কত আশা করে রয়েছি আপনার সাথে দেখা বলি, আমি কথাগুলি কব, আমার মনটার ভিতর হচ্ছিল জানেন, আপনার সাথে কথাগুলি কইলে আপনি মনে হয় মেয়েটা বুঝাবেন। বুঝানি তো দূরে থাক, আপনি আরো মেয়ে উস্কা দিতে চাইছেন। আরো কি কইছেন? আমরা ফকিরনি, আমরা গরিব। বিয়াই, এই ফকিরনি দেখেই কিন্তু, এই গরিব দেখেই কিন্তু আপনার মেয়ে এই বাড়িতে আইছে। আমরা কিন্তু সাইডে লিয়াসিনি যাই। বিয়াই সাহেব, আপনার কাছে কিন্তু এটা আশা করিনি। এখন আমি দেখতেছি কি, মেয়েটা যেরকম অমানুষ, তার বাপও ঠিক একরকম অমানুষ। ছি, আপনি দেখেন আমার লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে যে আপনার মতো একটা মানুষের মেয়ে আমি আমার বাড়িতে আনিয়েছিলাম। আমি যদি একটা গরিব ঘরের থেকে মেয়ে নিয়ে আসতাম, ঠিক আমারই না এই বেহাল দশা হইতো না। যান আপনি, আমি আর আপনার সাথে কথা কইতে চাইনি। আপনার সাথে কথা কওয়ার ইচ্ছা আমার মরে গেছে। যান বিয়াই। কি বলতেছেন আপনি? আপনি এখানে যে আমি দাঁড়াইছি এটা তো অনেক। আপনি আমাকে ডাইকে দাঁড় করেছেন, তাই হলে আপনার কাছে দাঁড় হয়েছি আমি। আপনার কাছে কথা বলতে আমার ঘৃণা করে। আপনি জানেন, আপনার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাধে। আপনি বলতেছেন আমি এখানে থেকে যাই। শোনেন, একটা কথা মনে রাখবেন, আমার মেয়ে রান্নাবান্না করছে, অনেক কিছু রান্নাবান্না করছে, আমি ওইগুলো খাবো। আর আপনি যে দায়িত্ব দিছে কাজ করার জন্য, আপনি কাজ করেন, ঠিক মতো কাজ করবেন, নইলে আপনি ঘাড় ধরে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, আমি নিজেই বের করে দেবো। বিয়াই সাহেব, আপনি সব কি কথা কন? মনে রাখবেন, এটা কিন্তু আমার বাড়ি। আমার বাড়ির থেকে আপনি আমাকে বাইর করে দিতে পারেন না। পারবো না, দেখবেন ঠিকই আপনাকে বাড়ি থেকে বের করে দেবো, মনে রাখবেন আপনি। হে আল্লাহ, হে কেমন মানুষ রে! কথায় আছে বাপ খা বেটা, না, হে বাপ খা বেটি। দুই বাপ বেটি একই মতো, কারো ওপর কোনো মনুষ্যত্ব বোধ নেই, একটা অমানুষের জাত দুইটা। স্যার, আপনি যে আমার বাড়িতে আসবেন এটা আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি। আরে থাক, কফি লাগবে না, আমি আসার সময় কফি খেয়ে আসছি। আচ্ছা তাহলে বলেন কি খাবেন? না, এখন কিছু খাবো না। এইটা কোনো কথা? আপনি আমার বাড়িতে প্রথম আসলে আর কিছু খাবেন না? সূচনা, তুমি তো জানোই আমি একটু মানে খাওয়াটা একটু পছন্দ কম করে, বুঝছো? তো যাই হোক, কি মনে করে আমাদের বাড়িতে? তুমি তো জানো যে তোমাকে প্রমোশন দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। স্যার, সত্যি আমার প্রমোশনটা এবার হবে? হ্যাঁ সূচনা, তুমি যদি চাও
তাহলে তোমার প্রমোশনটা আজকে করে দিতে পারি। কি বলছেন? আজকে? হ্যাঁ, এটা আচ্ছা, কি করলাম? সূচনা, কি ব্যাপার তুমি এই সময়? আরে মিনিমাম কমন সেন্সটুকু নাই যে রুমের মধ্যে আসার আগে অবশ্যই নক করে আসতে হয়? আর দেখছিল যে আমি কথা বলছিলাম, হুট করে চলে আসলাম। সূচনা, এই ফকিনের বাচ্চাটাকে আরে ছাড়েন তো স্যার, ওই আর কি আমাদের বাড়ির কাজের লোক। আরে লেখাপড়া তো করেনি, তাই ভদ্রতা জ্ঞানটুকু ওর মধ্যে নেয়। বুঝবে কিভাবে যে দুটা মানুষ কথা বলছে, অন্তত নক করে যেতে হবে। আসলে কাজের লোক তো মূর্খ মানুষ, এদেরকে কিভাবে বোঝাবো? স্যার প্লিজ, আপনি ওর কথাতে রাগ করবেন না। দেখেন আমি বুঝতে পারছি ও যে কাজটা করছে না একদম ঠিক করেনি। আচ্ছা আপনি শান্ত হন, বসেন না। হ্যাঁ আমি মূর্খ মানুষ, আমি লেখাপড়া করি না, হয়তো আপনাদের মতো এত বড় চাকরিও করি না, আপনাদের মতো এত জ্ঞানও আমার নেই। কিন্তু আমি মূর্খ হলেও এটুকু বুঝি যে বাইরে থেকে পর পুরুষ নিয়ে এসে রুমিকে ফষ্টি নষ্টি করে না, আর এই ফষ্টি নষ্টি করা অন্যায়। সোহেল, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শোনো, তখন থেকে মুখে মুখে তর্ক করতেছে না, এখান থেকে বের হও, যাও। আমি যাব মানে? এটা আমার ঘর, আমার বাড়ি, আর এখান থেকে আমাকে বের করে দিচ্ছ? চুপ! আর একটা কথা বলো না, থাপ্পড়ায় তোর মুখটা সোজা করে দেবো। কি ভাবছিস কি? হ্যাঁ, তোরা যাইতে বলছে মানে যাবি। তোর ঘর তোর বাড়ি মানে কি? টোটাল এই সংসারটা না আমার টাকায় চলে। আমার খাস, আমার করিস, আবার আমার চোখের সামনে বড় বড় কথা বলবি না। আমার মুখের উপর না এই বড় বড় কথা বললে না চলবে না, তাহলে কিন্তু তোরা না খাওয়া রাখবে, কথাটা যেন মনে থাকে। যা! এমনিতেই দেখছি আমার বস আসতে বাড়িতে, আমার প্রমোশন হবে, আমি আরো অনেক স্যালারি পাবো, আমি অনেক ভালো থাকবো। তোর এটা সহ্য হচ্ছে না না? দেখো সূচনা, এই সামান্য প্রমোশনের জন্য তুমি এরকম একটা খারাপ কাজ করতে চাচ্ছ? তোমার বসের সাথে তুমি ফষ্টি নষ্টি করছো। চুপ! এটাকে না ফুষ্টে নষ্ট বলে না। অবশ্য তুই অশিক্ষিত মানুষ এগুলো বুঝবি না, আর তোর না এগুলো নিয়ে মাথা ঘামাইতে হবে না। আমার লাইফ, আমার ডিসিশন, আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। এখন এই মুহূর্তে রুম থেকে বের হবি। বের তো আমি হবই। আর আপনাকে বলি, আপনি সাধারণ জ্ঞান নেই, আপনি না শিক্ষিত মানুষ, আপনি না বড় একটা চাকরি করেন, আপনি আর একজনের বইয়ের সঙ্গে আমাদের বাড়িতে এসে ফষ্টি নষ্টি করছেন, আপনি লজ্জা করে না? না, ওনার লজ্জা করে না, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যা যা! স্যার আমি বলছিলাম কি, ওর কথা প্লিজ আপনি কিছু মনে করেন না। আসলে দেখেন না, লেখাপড়া জানে না তো, বুঝে না। আর এটা গ্রাম তো, এখানে মনে করেন ওরা কারোর সঙ্গে কথা বলা দেখলে কি আজে বাজে ভাবে। আসলে ওরা তো শিক্ষিত সমাজে মিশে নাই। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না সূচনা। কোন জিনিস স্যার? এই যে বললো না যে ওর নিজের ঘর, তুমি নাকি পরের স্ত্রী, এই জিনিসটা আমার মাথায় ঢুকলো না। স্যার ভাবতেন না এইসব কথা। আমি বলছিলাম কি স্যার, অন্যের কথা শুধু শুধু তুলে কী লাভ? এখন তো আমি আর আপনি আছি এখানে, আমাদের কথা বলি না। ওই যে বলছিলাম স্যার, প্রমোশনটাকে স্যার আজকে হবে? হ্যাঁ, তুমি চাইলে প্রমোশনটা আজকেই হবে। সত্যি? সোহেল, সোহেল, হ্যাঁ আসছি। আম্মাকে সঙ্গে করে নিয়ে আসো। হ্যাঁ বলো, কি করতে হবে? না, তোমরা আমার জন্য অনেক কিছু করছো, তোমাদেরকে আর কিছু করতে হবে না। কিছু করতে হবে না মানে? তাহলে মাকেও ডাকলে, আমাকেও ডাকলে? মানে তোমরা এখান থেকে বিদায় নিলে আমি খুশি। বিদায় নেব মানে? বিদায় নিবা মানে এই বাড়ি থেকে তোমরা দুজন চলে যাবো। কি কয় রে সোহেল? বোমাইটা কি কয়? পাগল টাগল হয়ে গেছে নাকি? আমার এই বাড়িতে না আমরা বিদায় নেব, বিষয়টা কেম্বা কেম্বা লাগতেছে না? না, বিষয়টা কোনো কিছুই লাগতেছে না। এতদিন বরং আমি পাগল ছিলাম, এখন ভালো হয়ে গেছি। এই যে এই বাড়িতে আপনাদের দুজনে তো কম অত্যাচার সহ্য করে নেয়। পাগল ছিলাম বলে এতদিন আপনাদের অত্যাচারগুলো আমি সহ্য করছি। কি বলছো? তুমি কি অত্যাচার সহ্য করছো? বরং তুমিই তো আমাদের অত্যাচার করছো। আমি তোমার স্বামী, আমাকে অত্যাচার করছো। আমার মা, তোমার শাশুড়ি, তাকে তুমি এই বাড়িতে চাকরানির মতো কাজ করাইছো, ঠিক মতো খাইতে দাওনি, তাকে অত্যাচার করছো। আর তুমি উল্টা বলতেছো তুমি নাকি অত্যাচার সহ্য করছো, আমরাই তোমাকে অত্যাচার করছি। আচ্ছা ঠিক আছে,
আমি তোমার কথাই মেনে নিলাম। তোমরা আমার উপর অত্যাচার করনি তো, তুমি তোমার মা কেউ না। অত্যাচার কে করছে? আমি। আচ্ছা দেখো, আমি আমার নিজের টাকা খরচ করে তোমাদেরকে বসায় বসায় খাওয়াইছি, অথচ দিন শেষে আমাকে শুনতে কি হচ্ছে? আমি নাকি উল্টো তোমাদের উপর অত্যাচার করছি। এরকম দিন দেখার জন্য আর শোনার জন্যই তো আর আমি তোমাদের পিছনে টাকা খরচ করি নাই। যেহেতু খরচ করে এটাই শুনতে হচ্ছে, তার চেয়ে বরং তোমাদের পিছনে টাকা আর না খরচ করি, ওটাই ভালো হয়। তোমরা এবার থেকে চলে যাও, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবা আর আমিও মুক্তি পেয়ে যাব। সূচনা, এটা কিন্তু আমার বাড়ি, আর আমার বাড়ি ছেড়ে আমি যাব না। তোমার বাড়ি? এই দেখেন আম্মা, আপনার ছেলে তো ভুলে গেছে এই বাড়িটা যে বন্ধক দিয়েছিল, সেটা কি ভুলে গেছো? তুমি ভুলে গেলেও কিন্তু আমি ভুলে যাইনি। আর বন্ধক দেওয়ার সময় যে সময় দিছিল, সেই সময়টাও কিন্তু শেষ হয়ে গেছে। আর তারপর নিয়ম অনুসারে শেষ, এই বাড়িটা যাকে খুশি তাকে বিক্রি করে দিতে পারে। আর আমি এই বাড়িটা এখন তার থেকে বেশি টাকা দিয়ে কিনে নিচ্ছি। এখন এই বাড়ির মালিক কে? আমি। যেহেতু বাড়ির মালিক আমি, তাই এই বাড়িতে আমি কাকে রাখবো আর কাকে রাখবো না, সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমার। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, এই বাড়িতে না তোমার মাকে আর না তোমাকে আমি কোনো আপদবালা রাখতে চাই না। আমি একটু শান্তিতে নিজের খেয়াল খুশি মতো থাকতে চাই। বাহ সূচনা, বাহ! আজকে আমি আর আমার মা তোমার কাছে আপদ হয়ে গেলাম। আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি না? আমি তোমার কাছে অনেক বড় বোঝা, তাই না? কিন্তু তুমি ভুলে গেছো, যেদিন এই বাড়িতে তুমি বউ হয়ে আসছিলে, বাসার ঘরেই তুমি আমাকে বলছিলে, জানো আমার অনেক বড় স্বপ্ন, আমি লেখাপড়া করব, লেখাপড়া শেষ করব, একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমার সকল স্বপ্ন, সব আশা পূর্ণ করব। যদিও আমি মাঠে কাজ করি, আমি একজন চাষা। জানো, খুব ছোটবেলায় আমিও স্বপ্ন দেখতাম, আমি লেখাপড়া করব, আমিও মানুষের মতো মানুষ হব। কিন্তু ওই যে হয়তো আল্লাহ এটা কপালে লিখে রাখেনি। তাই তুমি যখন আমাকে বলছিলা যে লেখাপড়া করব, তখন আমি ভাবছিলাম আমি লেখাপড়া করতে পারিনি, তাতে কি? আমার স্বপ্ন পূরণ হয়নি, তাতে আমার সমস্যা নেই, আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমি দিনের পর দিন মাঠে কাজ করছি, মানুষের জমিতে চাষ করছি, রোদ্রে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি। শুধু তাই না, সারাদিন মাঠে পরিশ্রম করে এসে আবার রাত্রে ভ্যান চালাইছি তোমার পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য। কত মানুষের কাছে ধার করছি, দেনা করছি, শুধু তোমাকে পড়াশোনা করার জন্য। সেদিন তোমার পিছনে কেউ ছিল না, সেদিন তোমার পাশে কেউ ছিল না, কিন্তু আজকে তুমি মস্ত বড় অফিসার হয়ে গেছো। হ্যাঁ, এখন তোমার পাশে অনেক মানুষ, তোমার সঙ্গে কেউ কথা বলার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। তুমি অফিসে গেলে তোমাকে সবাই ম্যাডাম ম্যাডাম করে ডাকে। কিন্তু তুমি ভুলে গেছো, যদি এই চাষাটা না থাকতো, তোমার মতো অফিসারের অস্তিত্বই থাকতো না। যদি এই চাষা মাঠে কাজ করে টাকা উপার্জন করে তোমাকে লেখাপড়া না করাইতো, তাহলে তোমার মতো মেয়ে কোনোদিনও বড় অফিসার হতে পারতো না। যাই হোক, আমি বুঝতে পারছি আমি আর আমার মা এই সংসারের বোঝা। আমি আর আমার মা যদি থাকি, তাহলে তুমি শান্তিতে থাকতে পারছো না। তোমার স্ট্যাটাসের সঙ্গে আমার মতো এই চাষা যায় না, তাই না? আমার পরিচয় দিতে তুমি লজ্জা বোধ করো। কেউ যদি জিজ্ঞাসা করে আমি তোমার স্বামী, সেই পরিচয় তুমি দিতে চাও না। কিন্তু একটা জিনিস ভুলে যেও না, আমি তোমার স্বামী ছিলাম, তোমাকে কখনো রোদে পড়তে দিইনি, বৃষ্টিতে ভিজতে দিইনি, সবসময় ছায়া হয়ে থাকছি। আমি বুঝতে পারছি এ বাড়িতে আমার কোনো অস্তিত্ব নেই। মা, চলো, আমরা ভুল মানুষকে উপরে তুলেছি, এখনো অনেক উপরে উঠে গেছে না, এখন আমাদেরকে অনেক ছোট দেখতেছে। আমিও চাই না আমি আর আমার মা থেকে তোমার সংসারে বোঝা হয়ে থাকে। এই পৃথিবীটা না অনেক বড়, কোথাও না কোথাও এই মা আর ছেলের জায়গা হয়ে যাবে। মা, চলো। এই তো গুড, এত সুন্দরভাবে বুঝতে পারবা, এটা সত্যি আমি ভাবিনি। তবে খুশি হলাম, অশিক্ষিত হলেও অন্তত বুঝতে পারছো যে আমি তোমাদেরকে দেখেও বিরক্ত হচ্ছি, তোমাদের কথা শুনে বিরক্ত হচ্ছি। দয়া করে এই বাড়ি থেকে বিদায় নাও। বৌমা, আজ আমরা এই বাড়িতে চলে যাচ্ছি। উপরে একজন আছে,
সেই একজন কিন্তু সব দেখতেছে। তোমাকে একটা কথা কয়ে যায়, আজ যেভাবে নিষ্ঠুরভাবে আমারে মা বেটাক বাড়িতে বাইর করে দিলে, দেখো এর থেকে নিষ্ঠুর শাস্তি তুমি পাবে। সেই দিনের জন্য অপেক্ষা করো। থাক, তোমাকে আর এত ন্যাকামো করতে হবে না। কথাই বলে শকুনের দোয়ায় নাকি গরু মরে না। স্যার তোমাদের দোয়া না আমার কিচ্ছু যায় আসবে না। দয়া করে এই মুহূর্তে তোমার মাকে নিয়ে এই বাড়ি থেকে দূর হও, যাও। আপদ বিদায় হয়েছে। ছেলেটা খুবই গরিব ছিল, নিজের জীবনে লেখাপড়া করার সুযোগ পায়নি, কিন্তু তার স্ত্রী লেখাপড়া করে বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখেছিল। স্ত্রীর সেই স্বপ্ন পূরণ করতে নিজের একমাত্র শেষ সম্বল বাড়িটাও বন্ধক রেখেছিল। দিনের পর দিন কষ্ট করে না খেয়ে নিজের সুখ বিসর্জন দিয়ে স্ত্রীকে পড়াশোনা করিয়েছিল। একদিন সেই স্ত্রী সত্যিই অনেক বড় অফিসার হয়ে গেল, কিন্তু সফলতার সঙ্গে সে ভুলে গেল তার অতীত, ভুলে গেল সেই মানুষটাকেও, যে নিজের সব কিছু দিয়ে তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছিল। অবশেষে সেই স্ত্রী তার স্বামী আর তার বৃদ্ধ শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিল। আজ যে বাড়িটা একদিন তাদের ছিল, সেই বাড়ির সামনে দিয়ে মা ছেলে খালি হাতে রাস্তার পথে হাঁটছে। কেউ জানে না এই ছেলেটাই একদিন নিজের ঘর বন্ধক রেখে তার স্ত্রীর স্বপ্ন কিনেছিল। টাকা মানুষকে বড় করতে পারে, কিন্তু কৃতজ্ঞতা না থাকলে সে বড়ত্বের কোনো মূল্য থাকে না।